নাটোর এককে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 8 মিনিট। অনুপস্থিত। আমি এখন মাননীয় সদস্য জনাব HM ইব্রাহিম নোয়াখালী এককে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 8 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, এই মহান জাতীয় সংসদে 24-25 অর্থ বছরের বাজেটের উপর আমাকে আলোচনার সুযোগ দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। মাননীয় স্পিকার, বক্তব্যের শুরুতে আমি স্মরণ করছি স্বাধীনতার স্থপতি, বাঙালি জাতির মহানায়ক, মুক্তিযুদ্ধের বীর সেনানী, 75-এর 15 আগস্ট সপরিবারে নিহত বঙ্গবন্ধু সহ বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব সহ সকল শাহাদাত বরণকারী শহীদদের আমি স্মরণ করছি। জাতীয় 4 নেতা সহ মুক্তিযুদ্ধে যারা শাহাদাত বরণ করেছেন তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। মাননীয় স্পিকার, আমাকে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ধর্ম মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য নির্বাচিত করায় আমি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার নির্বাচনী এলাকার সকল স্তরের জনগণকে, যারা আমাকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করে এই মহান সংসদে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি আরও ধন্যবাদ জানাই 5 বার মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি আমাকে 5 বার মনোনয়ন দিয়ে এই সংসদে কথা বলার সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মহান জাতীয় সংসদে 21 বার বাজেট প্রদান করে দুর্লভ সম্মানের অধিকারী হয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে 4টি ভিত্তি হচ্ছে স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি ও স্মার্ট গভর্নমেন্ট। স্মার্ট ইকোনমি বাস্তবায়ন করতে হলে শ্রমিকদের সুরক্ষা, নিরাপত্তা ও চাহিদা নিশ্চিত করতে হবে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সুইজারল্যান্ডের জেনেভায় 112তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে বাংলাদেশ আগামী 2024 থেকে 2027 মেয়াদে জন্য আন্তর্জাতিক শ্রম সংস্থার ILOর গভর্নিং বডির পূর্ণ সদস্য হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী, শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং মন্ত্রণালয়ের সচিব এবং জেনেভাস্থ বাংলাদেশ হাইকমিশনকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় স্পিকার, নারীবান্ধব কর্মক্ষেত্র সৃষ্টি ও মাতৃত্ব সুরক্ষা লাভে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকার নারীদের নিরাপদ আবাসন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে নারায়ণগঞ্জ বন্দর, চট্টগ্রাম কালুরঘাট ও শ্রমজীবী মহিলা আবাসন ব্যবস্থায় বহুতল হোস্টেল ও 5 শয্যা হাসপাতাল বিশিষ্ট সুবিধাসহ শ্রমকল্যাণ কেন্দ্র নির্মাণ করেছে। এছাড়াও নারায়ণগঞ্জ, টঙ্গী, গাজীপুর এবং চট্টগ্রামের ইপিজেডে আরও নারীদের কর্মজীবী হোস্টেল তৈরি করার জন্য ইতিমধ্যেই সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করেছেন। মাননীয় স্পিকার, শ্রমিকদের দক্ষতা উৎপাদনশীলতা বৃদ্ধির অন্যতম নিয়ামক হচ্ছে তাদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করা। এই ক্ষেত্রে বড় বড় বেসরকারি কলকারখানা ও প্রতিষ্ঠানগুলো আবাসন ব্যবস্থায় অনীহা লক্ষ্য করা যায়। ফলে কর্মীরা অনেক ক্ষেত্রেই তাদের দক্ষতার সর্বোচ্চটুকু প্রদান করতে পারে না। একটি প্রতিষ্ঠানের শ্রমিকদের নিয়োগপত্র তাদের চাকরি ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে, কিন্তু কলকারখানা শ্রমিকদের ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো প্রায় এই নিয়োগপত্র দিতে অনীহা প্রকাশ করে। ফলে শ্রমিকরা তাদের প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত হয়। বেসরকারি কলকারখানা ও প্রতিষ্ঠানগুলো তাদের শ্রমিকদের জন্য আবাসন ব্যবস্থা নিশ্চিত ও বাধ্যতামূলকভাবে যাতে নিয়োগপত্র প্রদান করে, এই বিষয়ে আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, সমগ্র বাংলাদেশে উবার, পাঠাও এবং সকল রাইড শেয়ারিং প্রতিষ্ঠান রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে যাত্রী পরিবহন করে বিপুল পরিমাণের টাকা মুনাফা লাভ করে থাকে। এই ধরনের রাইড শেয়ারিং কোম্পানিগুলো তাদের বিপুল পরিমাণ মুনাফা অঙ্কের টাকা সরকারকে কোনো ট্যাক্স বা ভ্যাট দেয় কিনা, এই ব্যাপারে আমি মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব। বিভিন্ন রাইড শেয়ারিং চালকদের সাথে কথা বলে জানা গেছে তাদের কাছ থেকে যে 30% টাকা কেটে রাখা হয়, সেই টাকা ব্যাংকের মাধ্যমে না নিয়ে তারা বিকাশের মাধ্যমে সংগ্রহ করে এবং এর মাধ্যমে প্রমাণিত হয় এক্স ভিত্তিক এই সকল লেনদেনগুলো তারা অবৈধভাবে করে থাকে। এবং এই সমস্ত লেনদেনগুলোকে পর্যবেক্ষণ করার জন্য আমি
আইসিটি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি আমার নির্বাচনী এলাকার কিছু কথা তুলে ধরব। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। বিগত 28শে মে 2024-এ আমার নির্বাচনী এলাকায় সোনামুড়ি থেকে চাটকিল হয়ে রামগঞ্জ পর্যন্ত সড়কটি 4 লেনে উন্নীত করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমাদের সড়ক মন্ত্রী জনাব আবেদুল কাদের সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, অনেকদিন হয়ে গেছে, প্রায় 1 বছরের উপরে হয়ে গেছে মাননীয় প্রধানমন্ত্রী আমার নির্বাচনী নোয়াখালীর জন্য একটি সুবর্ণচর এক্সপ্রেস নামে একটি ট্রেন চালু করেছিলেন, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, ট্রেনটি এখনো চালু করা হয়নি। আমি মাননীয় রেলমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব অতি দ্রুত ট্রেনটি চালু করার জন্য। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এখানে মনে হয় উপস্থিত আছেন। উনি আমার নির্বাচনী এলাকায় একটি জনসভায় গিয়েছিলেন, সেখানে একটি তদন্ত কেন্দ্র আছে। উনি সেই তদন্ত কেন্দ্রটাকে থানা হিসাবে, পূর্ণাঙ্গ থানা হিসাবে রূপদান করবেন বলে কথা দিয়ে এসেছিলেন। শুধু তাই নয়, সেখানে 2টি থানা ভবন আছে 2 উপজেলায়। থানা ভবন 2টি একদম জরাজীর্ণ অবস্থায় আছে, যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা রয়েছে। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব যে অতি দ্রুত যেন থানাগুলোতে 2টি নতুন ভবন নির্মাণ করা হয়। শুধু তাই না, 2টি থানার মধ্যে মাত্র 1টি গাড়ি আছে। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব যে ওই থানাগুলোতে যেন আরো 1টি গাড়ি দেওয়া হয়। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকায় প্রায় সকল হাই স্কুলগুলো এমপিভুক্ত করা হয়েছে এবং নতুন ভবন নির্মাণ করা হয়েছে এবং সকল এমপিভুক্ত মাদ্রাসাগুলোও নতুন ভবন করা হয়েছে এবং সকল কলেজগুলোর ভিতরে শুধু একটি মাত্র কলেজ, যা ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে সরকারিকরণ করে দিয়েছেন, সেই কলেজটাতে নতুন ভবন নেই এবং আমি মাননীয় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব সেখানে নতুন ভবন করে এবং মহিলা হোস্টেল এবং পুরুষ হোস্টেল, সোনামুড়ি যে নতুন কলেজটি করা হয়েছে সেখানে মহিলা হোস্টেল এবং পুরুষ হোস্টেল করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। তাছাড়া আমার নির্বাচনী এলাকা আমি এলজিডি মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব, প্রায় 100 কিলোমিটার উপরে রাস্তা এখনো বাকি আছে, যেগুলোর ভিতরে ইউনিয়ন সড়কও বাকি আছে এবং গ্রামীণ সড়কগুলো বাকি আছে। সেই ব্যাপারে মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব। আমার নির্বাচনী এলাকায় আমি মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী মহোদয়ের বরাবর দৃষ্টি আকর্ষণ করব যে আমার নির্বাচনী এলাকায় প্রায় 100% মানুষ প্রতিবন্ধী ভাতার আওতায় এসেছে, 100% মানুষ বয়স্ক ভাতার আওতায় এসেছে, কিন্তু বিধবা ভাতা, গ্রামে হাজার হাজার মারা বিধবা আছে, তাদেরকে বিধবা ভাতার আওতায় আনার জন্য আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব। পরিশেষে শুধু এইটুকু বলবো যে বাজেট, এই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের অর্থমন্ত্রী যে বাজেট প্রণয়ন করেছেন, ওনাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় সদস্য জনাব